বাবার কথাগুলো হলো আমার বিয়ে নিয়ে। বাবা রাফিকে কাছে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বাবা আমাকে কাছে রাখলো। বাবার এক পাশে আমি, আরেক পাশে রাফি দাঁড়িয়ে আছে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সবার সামনে ঘোষণা করলো, আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র ছেলে নিশান আহমেদ রাফির সাথে আমার একমাত্র মিষ্টি চৌধুরী মেয়ের বিয়ে ঠিক করেছি। আর এই সপ্তাহের মধ্যে রাফি আমার মিষ্টি প্রিন্সেসকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবে। এরা বিদেশ থেকে ফেরার পর একটা অনুষ্ঠান করব, সবাই ওদের জন্য দোয়া করবেন। সবাই বাবার কথা শুনে হাততালি দিচ্ছে। বাবাকে কিছু বলতে পারছি না। কখনো বাবা এমন কোনো কথা বলেনি যে তার মুখের উপর কথা বলতে হয়েছে। যদি আজ এতগুলো গেস্টের সামনে কিছু বলি তবে বাবা অপমান বোধ করবে। আমি ভাবতে পারছি না যে বাবা আমাকে না জানিয়ে এভাবে বিয়েটা ঠিক করে ফেলবে। এক নিমিষে আমার সব আনন্দ মাটি হয়ে গেছে। আর আমি যাকে ভালোবাসি তাকে কি উত্তর দিব? এই 6 মাসে বুঝতে পেরেছি যে সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। এগুলো ভাবতেই জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর কি হয়েছে বলতে পারবো না। চোখ খুলে দেখি সবাই আমার রুমে আর আমি বেডের উপর শুয়ে আছি। জ্ঞান ফিরতেই বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস প্রিন্সেস মামুনি? আমি বললাম হুম। সব গেস্ট চলে গেছে? আম্মু বলল হুম। তোকে জ্ঞান হারাতে দেখে যে কি ভয় পেয়ে গেছি আমরা সবাই। মাহির বলল, আপু তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাকে আপু বলে ডাকতাম? আমি বললাম, আরে আমার কিছু হয়নি, তোমরা শুধু শুধু টেনশন করছো। রাফি বলল, ডাক্তার বলেছে তুমি অতিরিক্ত টেনশনের কারণে জ্ঞান হারিয়েছো, তোমার এত কিসের টেনশন? আমি রাফির কথায় কোনো উত্তর দিলাম না। রাফির কথাগুলো আমার একদমই ভালো লাগছে না। রাফি বলল, আন্টিমা কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো তোমার মেয়েকে ঠিকমতো খাইয়ে দিও। এমনভাবে কথাগুলো বলছে যে আমাকে এখনই তার ঘরের বউ মনে করছে। এবার একটু বিরক্ত লাগছে। আমি বললাম, বাবা আমি একটু একা থাকতে চাই। বাবা বলল, আচ্ছা প্রিন্সেস, এখন অনেক রাত হয়েছে, সবাই ঘুমাতে যাও। প্রিন্সেস তুমিও এখন ঘুমিয়ে পড়ো। আমার রুম থেকে সবাই চলে গেছে। আমি ভাবছি সে হয়তো পার্টিতে ছিল, সব শুনতেও পেয়েছে। জানি না সে এখন কি করবে। যদি এবার সে আমাকে দেখা দেয় তাহলে আমি বাবাকে কিছু বলতে পারবো। এখন কিছু বলতে পারছি না, কারণ বাবা যদি তাকে দেখতে চায় তাহলে কি বলবো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা চিঠি লেখা। চিঠিতে লেখা আছে, ডিয়ার জান পাখি, আমি জানি তুমি আমার কথা ভেবে অসুস্থ হয়ে গেছিলে। এটাও জানি তুমি আমাকে দেখা দিতে বলবে, বাট আমি চাই তুমি আমাকে খুঁজে বের করো। যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি বিয়েটা ঠিক আটকাতে পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। নিজের খেয়াল রেখো, ঠিকমতো ওষুধ খেও, অন্তত আমার জন্য সুস্থ থেকো। তুমি সুস্থ থাকলে আমিও ঠিক থাকতে পারবো। আই লাভ ইউ মিষ্টি পরি, তোমার অচেনা ভালোবাসা। আজ আর ভার্সিটি গেলাম না। এখন বিকেল হয়ে গেছে, রাফি রুমে আছে। তাই ভাবলাম রাফির সাথে কথা বলে যদি কিছু করা যায়। তাই রাফির রুমে ঢোকার আগে আমি বললাম, রাফি ভাইয়া আসবো? রাফি বলল, হ্যাঁ আসো। অনুমতি নেওয়ার কি আছে? আমি কথা না বাড়িয়ে বললাম, আপনার সাথে একটা জরুরি কথা আছে। ভদ্রভাবেই কথাটা বলেছি, কারণ এই পারে বিয়েটা আটকাতে। রাফি বলল, একটা কেন, যত খুশি বলতে পারো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমি বিয়েটা করতে পারবো না। রাফি বলল, হোয়াট? কাল আমাদের বিয়ে, আর 6 দিন পর ভাবছি তোমাকে নিয়ে বিদেশে চলে যাব। আর তুমি বলছো আমাকে বিয়ে করতে পারবে না। হোয়াই? আমার কি নেই? দেখতে সুন্দর, টাকা আছে, তোমাকে সুখে রাখতে পারবো। রাগে কণ্ঠে বলল, আমাকে বিয়ে করতে তোমার প্রবলেম কোথায়? কথাগুলো একদমই বলে জোর একটা নিঃশ্বাস ফেলে আমি বললাম, আমি একজনকে ভালোবাসি। রাফি বলল, কে সে? সে কি আমার থেকেও বেশি সুন্দর, নাকি তার আমার থেকেও অনেক বেশি টাকা আছে? তার কথা শুনে অনেক রেগে গেলাম। রাগকে কন্ট্রোল রেখে বললাম, আমি তাকে চিনি না, কখনো দেখিনি। আর টাকার কথা তাও জানি না। হতে পারে সে কুৎসিত, গরিব, তবুও আমি তাকে ভালোবাসি। আর তার থেকেও বড় কথা, সে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রাফি বলল, এটাও হতে পারে? চিনি না জানি না, ভালোবেসে ফেলেছ। তাহলে তুমি আমাকে বলছো কেন? তোমার বাবাকে বলো। আমি বললাম, বাবা যদি তাকে দেখতে চায় তাহলে আমি কি বলবো? তাই আপনার কাছে এসেছি। রাফি বলল, তার নামটা কি? আমি বললাম, জানি না। রাফি বলল, গুড, ভেরি গুড। নামটাও জানো না আর ভালোবেসে ফেলেছ? এটা কি করে সম্ভব? আমি বললাম, আপনার এত কিছু জানার প্রয়োজন নেই। যদি বিয়েটা ভাঙতে পারেন তাহলে ভাঙেন, না হলে আমাকে অন্য উপায় খুঁজতে হবে। রাফি বলল, আমি পারবো না। তার কথা শুনে আমি মুখ কালো করে রুম থেকে বেরিয়ে আসব। তখন রাফি বলল, আমি বিয়েটা ভাঙতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম, এই যে বললেন পারবেন না। রাফি বলল, মজা করছিলাম। তুমি যদি কাউকে না দেখে ভালোবাসতে পারো আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? আমি মনে মনে বললাম, যতটা খারাপ ভেবেছিলাম ছেলেটা ততটাও খারাপ নয়। আচ্ছা আপনার কি শর্ত আছে? রাফি বলল, আগে বিয়েটা ভেঙে ফেলি, তারপর বলবো। আমি বললাম, ওকে, আজকে সন্ধ্যার মধ্যে বিয়েটা ভাঙতে হবে। রাফি বলল, ওকে।
আমি রাফির রুম থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বিয়ের কথার কোনো খবরই নেই। রাত 9টার পর বাবা আমাকে ডাকলো। আমি বাবার কাছে যেতেই বাবা আমাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, প্রিন্সেস মামুনি, তুমি এখন বিয়ে করতে পারবে না, আমাকে বললেই পারতে, আমি বিয়ে ক্যান্সেল করে দিতাম। আমি বললাম, আসলে বাবা? বাবা বলল, থাক, কিছু বলতে হবে না। ভেবেছিলাম কালকে রেজিস্ট্রেশন করিয়ে রাখবো, তোমরা কয়েক মাস পর বিদেশ থেকে ফিরলে বড় করে অনুষ্ঠান করব। কিন্তু আমি তোমাকে না জানিয়ে কষ্ট দিয়ে ফেলেছি, সরি প্রিন্সেস মামুনি। আমি বাবার গলা জড়িয়ে আল্লাদি শুরু বললাম, আই এম সরি বাবা, আই লাভ ইউ বাবা। তারপর রাফির রুমে গেলাম, তাকে ধন্যবাদ জানাতে আর শর্ত জানতে। আমি বললাম, থ্যাঙ্কস রাফি ভাইয়া, এবার আপনার শর্ত বলুন। রাফি বলল, কেউ যে কাউকে না দেখে নিজের বিয়ে ভাঙতে পারে, তোমাকে না দেখলে জানতে পারতাম না। তুমি যাকে ভালোবাসো সে খুব লাকি, সে তোমার মতো সত্যিকারের ভালোবাসার মানুষ পাবে। আমার 3টি শর্ত আছে। প্রথম, তা হলো আমাকে তুমি করে বলবে। আমি বললাম, ওকে। দ্বিতীয়টা বলো। রাফি বলল, কাল আমার সাথে লং ড্রাইভে যেতে হবে। আমি একটু ভেবে বললাম, ওকে। এবার 3 নম্বরটা বলো। রাফি বলল, অনেক রাত হয়েছে, এবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, সময় মতো বলে দিব। সকালে উঠে দেখি চিঠি, চকলেট আর গোলাপ রাখা আছে। কাল রাতে কখন সে এসেছে তা বুঝতেই পারিনি। আমি চিঠি খুলে দেখি লেখা আছে, আমি জানতাম তুমি বিয়েটা ভাঙতে পারবে, আর এইভাবে আমাকেও একদিন খুঁজে পাবে তোমার ভালোবাসা দিয়ে। আমি খুব ভাগ্যবান যে আমার জান পাখি আমাকে এতটা ভালোবাসে। আমি তোমাকে খুব ভালোবাসি। আজ বিকেলে রাফির সাথে লং ড্রাইভে বেরিয়েছি, একটা নির্জন রাস্তায়। আমার নির্জন রাস্তা ভালো লাগে, তবে এর সাথে কেমন একটা লাগছে। রাফি বলল, ভয় পেও না, আমি নির্জন রাস্তায় এনেছি, তোমার নির্জন রাস্তা ভালো লাগে তাই এই রাস্তায় এসেছি। আমি বললাম, আপনি কি করে জানেন? রাফি বলল, মায়ের কাছে শুনেছি। সারা পথে আর কোনো কথা হয়নি। বাসায় ফেরার পথে একটা নির্জন রাস্তায় এসে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। টায়ারের শব্দ শুনে রাফি আমার হাতটা শক্ত করে ধরে। এখান থেকে বাসায় ফেরার পথ মাত্র 1 কিলোমিটার হবে। আমি আগেও বাবার সাথে এই রাস্তায় এসেছি। আমি বললাম, রাফি ভাইয়া, টায়ার পাঞ্চার হয়েছে। রাফি যেন অন্য জগতে ছিল, আমার কথায় বাস্তবে ফিরে আমার হাত ছেড়ে দিয়ে বলে, সরি। আকাশে অনেক মেঘ জমেছে, এখন মনে হয় বৃষ্টি নামবে। এমনিতেই বৃষ্টির জল আমার খুব ভালো লাগে, বৃষ্টি নামবে বলে আমার আনন্দ হচ্ছে। আর আকাশের মেঘ জমতে দেখে রাফির মুখটা কালো হয়ে গেছে। আমি বললাম, রাফি ভাইয়া, তোমার মুখটা কালো হয়ে গেছে কেন? রাফি একটু মুচকে হাসি দিয়ে বলল, কই, কিছু হয়নি তো, সন্ধ্যা নামার আগেই বাসায় ফিরতে হবে। আমি বললাম, বাসায় ফিরতে 10 মিনিট লাগবে, আর সন্ধ্যা নামতে আরও 1 ঘন্টা বাকি আছে। রাফি বলল, আসলে বৃষ্টি নামার আগেই টায়ার চেঞ্জ করতে হবে। বলেই গাড়ি থেকে নামলো, তার সাথে আমিও নামলাম। রাফি গাড়ি থেকে একটা টায়ার বের করে পাঞ্চার হওয়া টায়ারটি খুলে ভালো টায়ারটি লাগাতে যাবে, এমন সময় গুড়ি গুড়ি বৃষ্টি নামতে শুরু করছে। রাফি বলল, গাড়িতে গিয়ে বসো, না হয় ভিজে যাবে তুমি। আমি গাড়িতে গিয়ে বসলে হয়তো বৃষ্টির পানি অনুভব করতে পারবো, বাট ভালোভাবে বৃষ্টি নামতে দেখতে পারবো না। আমি বললাম, গাড়িতে গিয়ে বসি আর তুমি একাই বৃষ্টির জল অনুভব করো। আমি আশেপাশে এমন একটা জায়গা খুঁজছি যেখানে দাঁড়ালে বৃষ্টি নামতে দেখতে পারবো, হাত দিয়ে বৃষ্টির জল ছুঁতে পারবো আর ভিজতেও হবে না। দেখলাম রাস্তা থেকে একটু দূরে একটা কুড়েঘর দেখা যাচ্ছে। আমি এক দৌড়ে কুড়েঘরে আসলাম। পিছন থেকে রাফি ভাইয়া বলল, কোথায় যাচ্ছ মিষ্টি? আমি বললাম, রাফি ভাইয়া, তুমিও চলে আসো, তোমাকে ভিজতে হবে না, বৃষ্টি কমলে তারপর বাকি কাজ করো। এখন বৃষ্টি একটু জোরে নামছে, এজন্য রাফিও ঘরটাতে আসলো। এখানে কেউ নেই, ভাঙা একটা ঘর, তবে এতেই চলবে। এবার খুব জোরে বৃষ্টি হচ্ছে। রাফি বলল, এখানে এলো কেন? আমি বললাম, বৃষ্টি দেখার জন্য। রাফি বলল, গাড়িতে বসেও তো বৃষ্টি দেখা যেত। আমি বললাম, পারতাম, কিন্তু এখানে যেভাবে দেখতে পারবো গাড়িতে বসে সেভাবে দেখতে পারবো না। রাফি বলল, মেয়েদের মনটা বোঝা দেয়, তোমাকে যে ভালোবাসে বিয়ের পর সে বেচারা তোমার এই পাগলামি দেখে যেন পাগল না হয়ে যায়। আমি বললাম, সে আমার থেকে আমাকে ভালো বুঝতে পারে, আর আমাকে নিয়ে যা বলার বলুন, কিন্তু তাকে নিয়ে কিছু বলবেন না। রাফি বলল, ওকে ম্যাডাম, সরি, আপনার তাকে নিয়ে আর কিছু বলবো না। আমি বললাম, ঠিক আছে। রাফি আর কিছু বলল না। আমি এবার বৃষ্টির ফোঁটার দিকে হাত বাড়িয়ে জল অনুভব করছি। কিছু সময় পর রাফি আমার হাতের নিচে তার হাত রেখে বৃষ্টির পানি অনুভব করছে। আমি কিছুই বলতে পারছি না। এভাবে কিছু সময় থাকার পর আমি তার হাত থেকে আমার হাত নামিয়ে নেই, আর তার দিকে ঘুরতেই ভীষণ জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয়। তখনই সে আমাকে খুব জোরে জড়িয়ে ধরে, মনে হয় ভয় পেয়েছে। আর আমি তাকে কিছুই বলতে পারছি না। আমার সেই 6 মাস আগের কথা মনে পড়ে যায়। আমার অচেনা ভালোবাসার লোকটাও বিদ্যুৎ চমকানোর আওয়াজে এরকমই ভয় পেয়েছিল। দুজন মানুষের মধ্যে এত মিল কীভাবে হতে পারে? বৃষ্টি কমে গেছে, আমি বললাম। রাফি ভাইয়া, বৃষ্টি কমে গেছে বলতেই সে আমাকে ছেড়ে দিল। রাফি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি, একটু ঘাবড়ে গেছি, তাই তোমাকে জড়িয়ে ধরলাম, ডোন্ট মাইন্ড।
বৃষ্টি কমে গেছে, এবার যাওয়া যাক। আমি বললাম চলো। দুজন মানুষ তো এতটুকু মিল থাকতেই পারে। আমি ভুল ভাবছি। গাড়ির টায়ার লাগানো হয়ে গেছে। দুজনে বাড়ি চলে এলাম। রাফি আর 4 দিন পর বিদেশে চলে যাবে। এবার এই 4 দিনের মধ্যে তার আরেকটা শর্ত পূরণ করতে হবে। আমি রাফির কাছে গেলাম তার শর্ত জানতে। সে বলল, সময় মতো ঠিক বলবো। আজ বাবা তার বিজনেসের সফলতার জন্য অফিসে একটা পার্টি রেখেছে। অফিসের পার্টিতে যাওয়ার জন্য একটা নীল রঙের গ্রাউন্ড পরেছি, কারণ আমার ভালোবাসার মানুষটির নীল রং হয়তো প্রিয়। সেই দিনকার শাড়িটার রং নীল ছিল, তাই অনুমান করলাম। ইচ্ছে করলে শাড়ি পরতে পারতাম, কিন্তু শাড়ি আমি ভালোভাবে কন্ট্রোল করতে পারি না, তাই গ্রাউন্ড পরেছি। হালকা একটু সেজেছি, এবার আমি প্রস্তুত। আমরা সবাই পার্টিতে এসেছি। সবাই যার যার মতো আনন্দ করতে ব্যস্ত। আমি আমার মতো এক কোণে বসে আছি। আজকে লং ড্রাইভে গিয়েছিলাম, তাই খুব ক্লান্ত লাগছে। বাবার অফিসের একটা ছেলে এসে বলল, আরে মিষ্টি, তুমি এখানে বসে আছো কেন? চলো ওইদিকে চলো, একটা গেম খেলবো সবাই মিলে। ছেলেটা আগে বাবার সাথে আমাদের বাড়িতে অনেকবার গিয়েছিল। সবসময় আমার জন্য চকলেট নিয়ে আসতো। আমি তাকে আদি ভাইয়া বলে ডাকতাম। সে আমাকে তার বোনের মতো ভালোবাসে। আমি বললাম, কি গেম ভাইয়া? আদি ভাইয়া বলল, গেলেই দেখতে পাবে, শুধু একটা মেয়ে কম আছে, তুমি হলেই হবে। গিয়ে দেখি এক পাশে 10 জন ছেলে আর এক পাশে 9 জন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি হলেই তাদের সমান সমান হয়ে যাবে। আর ছেলেদের মধ্যে রাফিও আছে। আদি ভাইয়া বলল, হ্যালো গাইস, আজকের গেমটা হলো এই পাত্র থেকে ছেলেরা একটা করে কাগজ তুলবে, আর মেয়েদের মধ্যে যার নাম উঠবে তার সাথেই কাপল ডান্স করতে হবে। তবে যে জুটি জিতবে তাদের জন্য উপহার আছে। আমি বললাম, আমি এই গেম খেলবো না আদি ভাইয়া। আদি ভাইয়া বলল, আরে দেখো তোমার ডান্স পার্টনার কে হয়, তারপর মনে চাইলে ডান্স করো, না হয় করতে হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সব ছেলেরা একটা করে কাগজের টুকরো হাতে নিয়ে সবার কাগজের টুকরো খুলে যার যার ডান্স পার্টনারের নাম বলতে লাগলো। সবশেষে রাফি বলে উঠলো মিষ্টি। এখানে মিষ্টির নামও আছে। একটা মেয়ে বলল, আমি ভেবেছিলাম আমার নামটা উঠবে। আমি মেয়েটিকে বললাম, তুমি এর সাথে ডান্স করো। আমি চললাম। বলে যে চলে যাব, তখনই রাফি এসে আমার সামনে দাঁড়ালো। রাফি বলল, কেন ডান্স করবে না? তোমার সে রাগ করবে বলে? আমি বললাম, ভালো লাগছে না তাই। আর তার কথা আসছে কোথা থেকে? রাফি বলল, যদি বলি এটাই আমার শেষ শর্ত। আমি এবার একটা ট্যাপে পড়ে গেছি। আমি বললাম, ওকে, তবে এটাই শেষ। রাফি বলল, ওকে। শুরু হলো মিউজিক। আমরা সবাই ডান্স করছি। রাফির সাথে ডান্স করতে একটু ভালো লাগছে না। এর মধ্যে 5টি জুটি আউট হয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মিউজিক বন্ধ হয়ে গেছে। আদি ভাইয়া বলল, যারা এখনো আউট হওনি, বিদ্যুৎ আসার পর তাদের ডান্স আবার হবে। এখনই হতো, বাট অফিসের জেনারেটর এইমাত্র নষ্ট হয়ে গেছে। সো আমাদের বিদ্যুৎ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ আমাকে তার কোলে তুলে নিল আর অফিসের করিডোরের দিকে এনে নামিয়ে দিল। সে আর কেউ না, আমার অচেনা ভালোবাসা। আমি বললাম, তুমি এখানে? ছেলেটি বলল, আশা করেনি তাই না? বলে আমার দিকে এগিয়ে এলো। আমি দেয়ালের সাথে মিশে গেছি আর সে আমার সাথে। আমি বললাম, কি হচ্ছে এটা? মনে হয় রেগে আছে সে। ছেলেটি আমার কানের কাছে এসে তার মুখটা নিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, এটা বলতে এসেছো? ছেলেটি বলল, তবে আরেকটা কথা। আমি বললাম, কি? ছেলেটি বলল, তুমি এই ছেলেটির সাথে লং ড্রাইভে গিয়েছিলে, তখন কিছুই বলিনি, তবে এখন ডান্স করছো কেন? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে তাই না? তোমার আশেপাশে আমি কাউকে সহ্য করতে পারি না। ছেলেটি রাগে কণ্ঠে বলল, তুমি এখন আর এই ছেলেটির সাথে ডান্স করবে না। বলেই আমার সাথে আরো মিশে গেল। বুঝতে পারলাম সে অনেক রেগে আছে, তাই কিছুই বললাম না। একটু পর আমার মুখটা ধরে বলল, আই লাভ ইউ জান পাখি। বলেই কপালে একটা চুমু দিতে আমি চোখ বন্ধ করে ফেললাম। চুমু দিয়ে আমাকে ছেড়ে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। সে আস্তে আস্তে ঘন অন্ধকারে চলে গেল, আর দেখা যাচ্ছে না। পিছন থেকে রাফি ভাইয়া বলল, মিষ্টি, এখানে কি করছো? তোমাকে কখন থেকে খুঁজছি। বিদ্যুৎ চলে এসেছে, এখনই ডান্স শুরু হবে, চলো। আমি শান্ত গলায় বললাম, চলো। রাফি বলল, কি হয়েছে? আমি বললাম, কিছু না। আবারও মিউজিক অন হলো। আমরা সবাই ডান্সও শুরু করলাম। আমি আজ তার কথা শুনলাম না। রাফির সাথে ইচ্ছে করে ডান্স করছি। আমি আর রাফি কাপল ডান্সে প্রথম হয়েছি, তাই আদি ভাইয়া আমাদের কিছু উপহার দিল। সবাই বলতে লাগলো আমাদের দুজনকে বেশ মানিয়েছে। আমি আজ কাউকে কিছু বললাম না। সবাই বাসায় চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে তার চিঠি খুলে দেখি লেখা আছে, জান পাখি, তুমি আমার কথা শুনলে না, ছেলেটার সাথে ডান্স করলে।
যত পারো ডান্স করো, আমাকে কষ্ট দিয়ে যদি আনন্দ পাও তবে তাই করো। আমি তোমাকে কিছুই বলবো না। প্লিজ জান পাখি, আমাকে কষ্ট দাও, তবে আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে টলারেট করতে পারবো না। অনেক হয়েছে, আজকের পর থেকে তুমি কোনো ছেলের সাথে মিশলে ভালো হবে না। আমি তোমাকে দেখা দিচ্ছি না বলে এটা করছো, তাই না? আমাকে এভাবে কষ্ট দিও না প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি মিষ্টি করি। এটি তোমার অজানা ভালোবাসা। আজ আমার রাফিকে কিছু প্রশ্ন করার আছে, তাই রাফির রুমে আসলাম। 3 দিন পর সে চলে যাবে। রুমে কেউই নেই, মনে হয় অফিসে গেছে। তার রুম থেকে বের হওয়ার সময় ফোন বাজার শব্দ পেলাম। গিয়ে দেখি রাফির বালিশের নিচে ফোন বাজছে, কিন্তু রাফি তো বাসায় নেই। ফোনটা গিয়ে রিসিভ করা উচিত হবে, যদি রাগ করে, আবার যদি কোনো আর্জেন্ট কল হয়। কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। আবার যখন রুম থেকে বের হতে লাগলাম, আবারও ফোন বেজে উঠলো। এবার কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম। আমি কিছু বলার আগে ওপাশ থেকে একটা ছেলে বলল, কেমন আছিস দোস্ত? ভাবিকে পেয়ে আমাদের তো ভুলেই গেছিস। প্রায় 3 বছর হতে চললো, বিয়ে করেছিস, এখনো ভাবিকে দেখাবার নাম নেই। বুড়ি হয়ে যাওয়ার পর দেখাবি নাকি? ভাবি নাকি পরীর মতো সুন্দর? কি রে, কথা বলছিস না কেন? কথাগুলো শুনে আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না।